হ্যালো ভিউয়ার্স, আজ আমরা এই ভিডিওতে ধারারেখ প্রবাহ এবং অশান্ত প্রবাহ থেকে আলোচনা করব। দেখো কি বলছে যদি তরলের মধ্যে প্রতিটি বিন্দুতে তরল কণার বেগ সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে তাহলে তরলের প্রবাহকে ধারারেখ প্রবাহ বা স্থির প্রবাহ বলা হয়। অর্থাৎ সময়ের সাথে তরলের কণার বেগের কোনো পরিবর্তন ঘটছে না, অপরিবর্তিত থাকছে। তা অপরিবর্তিত থাকছে মানে স্থির থাকছে, তাই সেই প্রবাহকে বলা হয় স্থির প্রবাহ বা ধারারেখ প্রবাহ। যেমন দেখো এখানে ছবিতে দিয়েছে, এখানে পাশের ছবিটা দেখো, এই ছবিটা হচ্ছে ধারারেখ প্রবাহের ছবি। কি বলছে, ধারারেখ প্রবাহে কোনো তরল কণা যে পথে চলে তাকে প্রবাহ রেখা বলা হয়। এখানে দেখো ধারারেখ প্রবাহতে একটা লাল একটা ডটেড লাইন করা আছে তীর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে প্রবাহটা বাম দিক থেকে ডান দিকের দিকে যাচ্ছে। আর এই লাল যে লাইনটা করা আছে এটাকেই বলা হচ্ছে প্রবাহ রেখা। বলছে দুটি প্রবাহ রেখা পরস্পরকে ছেদ করতে পারে না, অর্থাৎ এখানে দুটো প্রবাহ রেখা কোনোদিন পরস্পরকে ছেদ করবে না। তরলের প্রবাহ বেগ কম হলেই শুধুমাত্র ধারারেখ প্রবাহ দেখতে পাওয়া যায়। বেগ যদি বেশি হয় তাহলে কিন্তু ধারারেখ প্রবাহ আমরা দেখতে পাবো না। নেক্সট কি বলছে দেখো, বলছে প্রবাহের বেগ যদি নির্দিষ্ট বেগের কম হয় তাহলে কি হয়, ধারারেখ প্রবাহ হয়। সেই যে নির্দিষ্ট বেগের কম হচ্ছে সেই বেগটাকেই বলা হচ্ছে সন্ধি বেগ। তাহলে আমরা যদি এখানে লাইনটা পড়ি ভালো করে, কি দেখব, প্রবাহের বেগ যে নির্দিষ্ট বেগের কম হলে ধারারেখ প্রবাহ হয় তাকে সন্ধিবেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি বলা হয়। অর্থাৎ যে নির্দিষ্ট বেগের থেকে কম হলে ধারারেখ প্রবাহ সৃষ্টি হয় তাকে আমরা সন্ধিবেগ বলবো। পরে কি বলছে দেখো, বলছে তরলের বেগ সন্ধিবেগের বেশি হলে কোনো বিন্দুতে তরল কণার গতিবেগ এলোমেলোভাবে সময়ের সঙ্গে পরিবর্তিত হয় এবং তরল কণাগুলো এলোমেলো গতিপথে প্রবাহিত হয়। তরলের এই প্রবাহকে অশান্ত প্রবাহ বলা হয়। অর্থাৎ যখন তরলের বেগ সন্ধিবেগের থেকে বেশি হয় তখন তরল কণার বেগ এলোমেলোভাবে সময়ের সঙ্গে পরিবর্তিত হতে থাকে, তখন সেই প্রবাহকে অশান্ত প্রবাহ বলা হয়। এর উদাহরণ কি, খরস্রোতা নদীতে জলের প্রবাহ, দ্রুতগামী ট্রেনের পাশ দিয়ে বয়ে যাওয়া বায়ু প্রবাহ। তাহলে আমরা ছবিটা যদি দেখি, দেখো এখানে এই যে প্রবাহের গতিপথ দেওয়া আছে প্রবাহ রেখা, যেটা সেই প্রবাহ রেখাটা বাঁকা পথ, বক্রপথ করা আছে। অর্থাৎ আমরা কি দেখতে পাই, অশান্ত প্রবাহে প্রবাহ রেখা বাঁকা পথে হয়, কিন্তু ধারারেখ প্রবাহতে প্রবাহ রেখা সোজা পথে দেখতে পাওয়া যায়। বোঝা গেল প্রত্যেকের? নেক্সট আমরা টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিক কি, নেক্সট টপিকে আমরা দেখতে পাচ্ছি ঘনত্ব সান্দ্রতা দুটি আলাদা রাশি। কি বলছে দেখো, ঘনত্বের সংজ্ঞা বলছে নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলা হয়। অর্থাৎ উষ্ণতা নির্দিষ্ট থাকতে হবে, যে কোনো একটা পদার্থ নেব, তার একক আয়তন, একক আয়তন মানে কি, একক মানে এক সেন্টিমিটার কিউব হতে পারে, 1 মিটার কিউব হতে পারে, 1 মিলিমিটার কিউব হতে পারে। অর্থাৎ আয়তনটা একক হতে হবে, এক হতে হবে, তার ভরকে বলা হচ্ছে ঘনত্ব। সান্দ্রতা কাকে বলছে, বলছে যে ধর্মের জন্য প্রবাহী তার অভ্যন্তরস্থ বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে। আমরা আগে সান্দ্রতা পড়েছি, সেখানে কি বলা আছে, যখন সান্দ্রতা সৃষ্টি হয়, কেন সৃষ্টি হয়, যখন প্রবাহীটা, ধরো আমরা একটা বালতি নিলাম, আগেও যে উদাহরণটা আমরা দেখেছি, বালতির মধ্যে জলটাকে আমরা ঘুরিয়ে দিলাম, ঘোরানোর পর কিছুক্ষণ পর থেমে যাবে। কি জন্য থেমে যাবে, পদার্থেই সান্দ্রতা ধর্মের জন্যই থেমে যাবে। অর্থাৎ কি হচ্ছে, পদার্থের যে প্রবাহী যে পদার্থ আছে
তার বিভিন্ন স্তরের মধ্যে বিভিন্ন গতি দেখতে পাওয়া যায়। সেই বিভিন্ন গতির কারণে একটা আপেক্ষিক গতি সৃষ্টি হয়। আপেক্ষিক গতি একটা গতি অপর গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে। সেই বাধা সৃষ্টি করে এই ধর্মকেই বলা হচ্ছে প্রবাহের সান্দ্রতা। কি বলছে, ঘনত্ব ও সান্দ্রতা হলো দুটি আলাদা রাশি। দুটি পদার্থের মধ্যে তুলনা করলে যদি একটির ঘনত্ব অন্যটির থেকে বেশি হয় তাহলে সান্দ্রতাও যে বেশি হবে এমন নাও হতে পারে। অর্থাৎ ঘনত্ব বেশি হলেই সান্দ্রতা বেশি হবে এমনটা কিন্তু নয়। তার উদাহরণ কি দেখাচ্ছে দেখো, বলছে গ্লিসারিন। আমরা প্রত্যেকেই দেখেছি গ্লিসারিন, শীতকালে মাখা হয় গ্লিসারিন। বা পারদ দেখেছি, কেউ কেউ দেখেছি, আবার কেউ কেউ নাও দেখতে পারি। পারদ দেখবে আমাদের থার্মোমিটারের মধ্যে দেওয়া থাকে যে পদার্থটা, সেটা হচ্ছে পারদ। বা ব্যারোমিটারের মধ্যে যে পদার্থ দেওয়া থাকে সিলভার কালারের, অর্থাৎ রূপোর মতো কালার, যেটা রূপোর কালার, যেটা একই রকম দেখতে, সেটাকে বলা হচ্ছে পারদ। সেই পারদের মধ্যে পারদের ঘনত্ব গ্লিসারিনের থেকে অনেক বেশি, কিন্তু পারদের সান্দ্রতা গ্লিসারিনের থেকে কম। অর্থাৎ ঘনত্ব বাড়লেই যে সান্দ্রতা বৃদ্ধি পাবে এমনটা কিন্তু নয়। তার একটা উদাহরণ হলো গ্লিসারিন আর পারদ। বোঝা গেল? নেক্সট টপিক দেখো কি বলছে, সান্দ্র তরলে কোনো বস্তুর প্রান্তীয় বেগ, অর্থাৎ টার্মিনাল ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট ইন এ ভিসকোয়াস মিডিয়াম। অর্থাৎ আমরা একটা সান্দ্র তরল নিয়েছি, সেখানে একটা বস্তুর প্রান্তীয় বেগ কাকে বলে সেটা আমরা দেখব। কি বলছে দেখো, সান্দ্র তরলের ভিতর দিয়ে একটি ছোট বস্তু নিচের দিকে পড়তে থাকলে সান্দ্র বল বস্তুটির গতির বিরুদ্ধে ওপরের দিকে ক্রিয়া করে। অর্থাৎ সান্দ্র বল এখানে প্লবতার মতো কাজ করছে। সান্দ্র বল প্লবতার মধ্যে কাজ করছে, অর্থাৎ বস্তুটা নিচের দিকে পড়ছে, বস্তুটা নিচের দিকে পড়াটাকে বাধা দিচ্ছে, অর্থাৎ ওপরের দিকে ক্রিয়া করছে। বস্তুর বেগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সান্দ্র বলও বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ বস্তুর বেগ যদি বাড়ে সান্দ্র বলও বাড়ে। তরলের মধ্যে বস্তুর উপর ঊর্ধ্বমুখী প্লবতা বলও ক্রিয়া করে। অর্থাৎ সান্দ্র বল তো একটা প্লবতার মতো কাজ করছে, আবার তরল যেহেতু তাই তার নিজস্ব একটা প্লবতা আছে, তাই দুটো বল সৃষ্টি হচ্ছে, একটা প্লবতা বল, একটা সান্দ্র বল। একসময় সান্দ্র বল তরলের মধ্যে বস্তুর আপাত ওজনের সমান হয়। অর্থাৎ আমরা কোনো একটা বস্তু তরলে যে ওজনটা হয় আর বায়ুতে যে ওজনটা হয়, দেখি বায়ু ওজনের থেকে তরলের মধ্যে ওজন করলে তার ওজনটা একটা কম হয়, একটু কম হয়। আগের অঙ্কতে আমরা দেখেছি কিছু কম হয়, সেই ওজনটাকেই বলা হচ্ছে আপাত ওজন। অর্থাৎ বস্তুর সেটা প্রকৃত ওজন নয়। তখন বস্তুর লব্ধি বল শূন্য হয় এবং বস্তুটি স্থির বেগে করতে থাকে। অর্থাৎ সান্দ্র বলের সঙ্গে সান্দ্র বল যতটা বলে ক্রিয়া করছে, আপাত ওজনও সেই একই মান, আপাত ওজনের মানও একই হচ্ছে। অর্থাৎ একটা হচ্ছে নিচের দিকে ক্রিয়া করছে আপাত ওজনের বলটা, আর সান্দ্র বল ওপরের দিকে ক্রিয়া করছে। অর্থাৎ দুটো মাইনাস হয়ে জিরো হয়ে যাচ্ছে, মানে লব্ধি বেগ, লব্ধি বল শূন্য হয়ে যাচ্ছে, লব্ধি বল শূন্য হয়ে যাচ্ছে। তাহলে বস্তুটা স্থির বেগে নিচে পড়তে থাকে। এই যে স্থির বেগে নিচে পড়ছে, এই বেগকেই আমরা বলবো সীমান্ত বেগ বা প্রান্তীয় বেগ। ইংরাজিতে বলা হয় টার্মিনাল ভেলোসিটি। তাহলে এর যদি সংজ্ঞাটা আমরা দেখি, কি সংজ্ঞাটা লিখব দেখো, বলছে কোনো সান্দ্র প্রবাহীর মধ্যে দিয়ে পতনশীল কোনো বস্তু যে সর্বোচ্চ স্থির বেগ নিয়ে নিচে পড়তে থাকে তাকে বস্তুটির প্রান্তীয় বেগ বলা হয় বা প্রান্তীয় বেগ বলে। বোঝা গেল? এই প্রান্তীয় বেগ কয়েকটি উপাদান বা কয়েকটি রাশির উপর নির্ভর করে। কিরকম, কার কার উপর নির্ভর করে প্রান্তীয় বেগের মান? প্রথম কি বলছে দেখো, বস্তুর আকারের উপর। অর্থাৎ বস্তুর আকার যদি বড় হয় তাহলে প্রান্তীয় বেগের মান বড় হবে, বেশি হবে। বস্তুর আকার বেশি হলে প্রান্তীয় বেগ বেশি হবে। তরলের সান্দ্রতা যদি বেশি হয় তাহলে প্রান্তীয় বেগ কম হবে। সান্দ্রতা মানে কি? সান্দ্রতা উপরের দিকে ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করছে, তাহলে ঊর্ধ্বমুখী যখনই বলটা প্রয়োগ বেশি হবে
তখন তার প্রান্তীয় বেগের মানটা অবভিয়াসলি কম হবে। বস্তুর উপাদানের ঘনত্ব বাড়লে, বস্তুর উপাদানের ঘনত্ব যদি বাড়ে, ঘনত্বের সাথে প্লবতার একটা সম্পর্ক আছে, ঘনত্ব বাড়লে প্লবতা বাড়ে, এটা আমরা জানি। তাহলে প্লবতা বেড়ে যাচ্ছে ঘনত্ব বাড়ার সাথে সাথে, তাহলে প্রান্তীয় বেগের মান কম হচ্ছে। দেখো, তরলের ঘনত্ব যদি বাড়ে, তরলের ঘনত্ব বাড়লে তাহলে প্লবতা বৃদ্ধি পাবে, তাই প্রান্তীয় বেগ কম হবে। কিন্তু বস্তুর উপাদানের ঘনত্ব যদি বাড়ে তখন প্রান্তীয় বেগ বেশি হবে। বস্তুর উপাদানের ঘনত্ব বাড়লে প্রান্তীয় বেগ বেশি হবে। বোঝা গেল? আমি একটা পয়েন্ট আগে পরে একটু বলে দিয়েছি। এরপরে দেখো, বস্তু তরলের চেয়ে হালকা হলে প্রান্তীয় বেগ ঊর্ধ্বমুখী হয়। কারণ বস্তু যদি তরলের থেকে হালকা হয় তাহলে প্রান্তীয় বেগ ঊর্ধ্বমুখী হচ্ছে। যেমন আমরা জলের মধ্যে যদি বুদবুদ সৃষ্টি করি, তাহলে বুদবুদ কি বায়ুর বুদবুদ, সেটা অর্থাৎ বায়ু ভরা থাকে, বায়ু জলের থেকে হালকা, তাহলে জলের মধ্য দিয়ে বায়ুটা বুদবুদটা ওপর দিকে উঠে যায়, আমরা এটা দেখেছি। এবার তাহলে প্রান্তীয় বেগের বাস্তব উদাহরণ দেখে নিই। দেখো কি বলছে 1 নম্বর উদাহরণ। বলছে মেঘ থেকে বৃষ্টি করা সান্দ্র বায়ুর মধ্য দিয়ে প্রান্তীয় বেগে ভূপৃষ্ঠে পড়ে, এটা 1 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণ কি বলছে? বিমান থেকে কোনো ব্যক্তি প্যারাশুট নিয়ে নামার সময় সান্দ্র বায়ুর মধ্য দিয়ে প্রান্তীয় বেগে নামে। অর্থাৎ আমাদের এই দুটো উদাহরণ আমরা জানি, এগুলো হচ্ছে প্রান্তীয় বেগের উদাহরণ। এবার হাতে কলমে একটা পরীক্ষা দিয়েছে। দেখো, পরীক্ষাতে তরল প্রবাহের হার নির্ণয়, এই হাতে কলমে কাজটা আমাদের করতে হবে। কি করছে দেখো, কি বলছে? তরল প্রবাহের হার বলতে কি বুঝি আমরা, সেটা কি বলছে? বলছে প্রতি সেকেন্ডে একটি নলের মধ্য দিয়ে যে আয়তনে তরল প্রবাহ হয় তাকে তরল প্রবাহের হার বলে। অর্থাৎ প্রতি সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ড আমি ধরলাম, 1 সেকেন্ডে নলের মধ্য দিয়ে যে আয়তনে তরল প্রবাহিত হয় তাকে তরল প্রবাহের হার বলা হয়। সেটা একটা সহজ একটা পরীক্ষা দিয়ে বোঝানো হয়েছে। তার জন্য একটি অটোমাইজার যন্ত্র নেওয়া হয়েছে, একটি মাপনী চোখ নেওয়া হয়েছে, একটি স্টপ ঘড়ি নেওয়া হয়েছে বা স্টপ ওয়াচ নেওয়া হয়েছে। কি বলছে দেখো, এই অটোমাইজার, এর ছবিতে দেখো, অটোমাইজার পাত্রের মধ্যে একটা তরল নেওয়া হয়েছে। এই তরলে একটা দেখো বাল্ব আছে, সেই বাল্বটি যদি চেপে ধরি আমরা, সেই চেপে ধরলে এই যন্ত্র, এই যে তরলটা এই নল দিয়ে উঠে চলে আসে, উঠে এসে এই নলের যে প্রান্ত খোলা আছে সেই প্রান্ত দিয়ে বের হয়ে যায়। বোঝা গেল? আমরা এই যে যন্ত্রটা দেখবে স্প্রে মেশিনের মতো অনেকটা কাজ করে। সেলুনে স্প্রে মেশিন দেখি আমরা, চুলে জল স্প্রে করে, বা আমরা কৃষিকাজে যে স্প্রে মেশিন ব্যবহার করি, অর্থাৎ মাঠে ওষুধ দেওয়ার জন্য যে স্প্রে মেশিন ব্যবহার করি, সেটাও কিন্তু অটোমাইজারেরই একটা সংস্করণ। তাহলে এখান দিয়ে একটা মাপনী চোঙ দিয়ে এই জলটা চলে আসছে। যখন আমি বাল্বটা চেপে ধরবো তার সাথে সাথে আমি স্টপ ওয়াচটা অন করে দিলাম। তারপরে তরলের যখন প্রবাহ বন্ধ হবে, স্টপ ঘড়ি অর্থাৎ স্টপ ওয়াচটা বন্ধ করে দিলাম। এবার কি করলাম? মাপনী চোঙে যে জলটা জমা হয়েছে বা যে তরলটা জমা হয়েছে তার আয়তন মাপলাম আর স্টপ ওয়াচের টাইমটা দেখলাম। তাহলে তরল প্রবাহের হার কি হবে? যদি আমি মাপনী চোঙে ভি এই সেন্টিমিটার কিউব অর্থাৎ এই আয়তনের তরল জমা হয়েছে বলে ধরে নিই, আর সেকেন্ডটা যদি টি সেকেন্ড ধরা হয়, তাহলে ভি বাই টি সেন্টিমিটার কিউব বাই সেকেন্ড, এটাই হচ্ছে তরল প্রবাহের হার। বোঝা গেল? অর্থাৎ আমরা খুব সহজেই তরল প্রবাহের হার নির্ণয় করতে পারবো। নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে বার্নৌলির নীতি। বার্নৌলির নীতি পড়তে গেলে আমাদের এই 3টে জিনিস একটু পড়তে হবে: স্থিতিশক্তি, গতিশক্তি আর চাপ শক্তি। একটা প্রবাহী তরলের
কোনো একটা বিন্দুতে এই তিন ধরনের শক্তিরই উদ্ভব হয়, স্থিতিশক্তি, গতিশক্তি আর চাপ শক্তি। তাহলে স্থিতিশক্তি কি সেটা আমরা দেখি নিই আগে। বলছে কোনো নির্দেশ তল থেকে এইচ উচ্চতায় এম ভরের তরলের স্থিতিশক্তি এম জি এইচ হয়, প্রতি একক ভরের স্থিতিশক্তি হয় জি এইচ। অর্থাৎ ছবিতে দেখো এখানে একটা পাত্র নেওয়া হয়েছে এইচ উচ্চতায়, অর্থাৎ এইখানে একটা তরল আছে আর এইচ উচ্চতায় আমি স্থিতিশক্তিটা নির্ণয় করছি। তাহলে এখানে স্থিতিশক্তি হবে, এইখানের যে কোণা বা কোনো বিন্দু যদি ধরা হয়, এই বিন্দুতে স্থিতিশক্তি হবে এম জি এইচ। আর গতিশক্তি কি হবে? এম ভরেরই তরল নিয়েছি, ভি গতিবেগে প্রবাহিত হলে ওই তরলের গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। অর্থাৎ এম হচ্ছে তরলের ভর আর ভি হচ্ছে তার গতিবেগ, তাহলে হাফ এম ভি স্কোয়ার। আমরা আগে পড়েছি। আর চাপ শক্তিটা কি হবে? দেখো, চাপ শক্তির জন্য আমরা চাপ সৃষ্টি করতে হবে তো আগে, তবেই তো আমি চাপ শক্তি পাবো। কি বলছে দেখো, কোনো তরল তার চাপের জন্য চাপ শক্তি অর্জন করে। একটি আধারে কিছু পরিমাণ তরল রাখা আছে এবং এইচ গভীরতায় একটি পার্শ্বনলে একটি পিস্টন লাগানো আছে। দেখো ছবিতে দেখো, এটা এইচ গভীরতা, একটা পার্শ্বনল আছে, এটাকে বলা হচ্ছে পার্শ্বনল, পাশের নল। এই নলের খোলা মুখে একটা পিস্টন রাখা আছে, অর্থাৎ যেটা দিয়ে চাপ প্রয়োগ করা হয় বা চাপ বিমুক্ত করা হয় তাকে বলা হয় পিস্টন। সেই পিস্টন লাগানো আছে, তরলের ঘনত্ব এটা রো, দেখো পি এর মতো দেখতে, কিন্তু এটাকে বলা হয় রো, ঠিক আছে, রয়কার রো। এবং পার্শ্বনলের প্রস্থচ্ছেদ হচ্ছে এ, এই প্রস্থচ্ছেদটা হচ্ছে আমি এ ধরলাম। পিস্টনে ক্রিয়াশীল বল হচ্ছে পি ইন্টু এ, ক্রিয়াশীল বল হচ্ছে পি ইন্টু এ, আর পি হলো এইচ গভীরতায় চাপ, অর্থাৎ এই গভীরতায় চাপ আমি ধরলাম পি। বোঝা গেল? বলছি, যদি আধারে কিছু পরিমাণ তরল প্রবেশ করানোর জন্য পিস্টনটিকে ধীরে ধীরে ভিতরের দিকে এক্স দূরত্ব সরানো হয়, অর্থাৎ আমি পিস্টনটিকে ভিতরের দিকে এক্স দূরত্ব সরাচ্ছি, তাহলে পিস্টনটির ওপর কৃতকার্য বল কত হবে? পি ইন্টু এ ইন্টু এক্স, এটা হচ্ছে মোট কৃতকার্য। আর আধারে প্রবিষ্ট তরলের ভর হচ্ছে এ ইন্টু রো, অর্থাৎ এখানে এই প্রস্থচ্ছেদ তার সাথে তরলের ঘনত্ব, তরলের ভর হচ্ছে প্রস্থচ্ছেদ ইন্টু ঘনত্ব। তাহলে এক্ষেত্রে কৃতকার্য আধারে প্রবিষ্ট তরলের স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকে এবং একে তরলের চাপ শক্তি বলে। অর্থাৎ যে পরিমাণ চাপ শক্তি প্রতি একক ভরে যদি আমি বার করতে চাই, তাহলে কি ফর্মুলাটা? ই ইন্টু এ ইন্টু এক্স, এক্স হচ্ছে দূরত্ব, বাই এ ইন্টু এক্স ইন্টু রো। তাহলে তরলে একক ভরে চাপ শক্তি হচ্ছে পি বাই রো, এটা হচ্ছে চাপ শক্তি। তাহলে উপপাদ্য কি বলছে? বার্নৌলির উপপাদ্য কি বলছে? বিজ্ঞানী বার্নৌলি কি বলেছেন? বিজ্ঞানী বার্নৌলি বলেছেন, কার ভিত্তিতে এই উপপাদ্যটি প্রতিষ্ঠিত? বলছে, আদর্শ তরলে শান্ত প্রবাহের ক্ষেত্রে শক্তির সংরক্ষণ নীতির ভিত্তিতে একটি উপপাদ্য প্রতিষ্ঠা করেন। অর্থাৎ এখানে শক্তির সংরক্ষণ নীতি প্রযোজ্য, শক্তি সংরক্ষণ নীতি হচ্ছে, অর্থাৎ শক্তির সংরক্ষণ মানে কি? শক্তির সংরক্ষণ মানে হচ্ছে কোনো শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধু শক্তি এক শক্তি থেকে অন্য শক্তিতে পরিবর্তন ঘটে। যেমন আমি বিদ্যুৎ শক্তির সাহায্যে আলো জ্বালাতে পারি, বিদ্যুৎ শক্তির সাহায্যে পাখা চালাতে পারি। অর্থাৎ বিদ্যুৎ শক্তিটা একসময় আলোক শক্তি রূপে প্রকাশ পাচ্ছে, আবার একসময় যান্ত্রিক শক্তি রূপে প্রকাশ পাচ্ছে। অর্থাৎ শক্তির রূপান্তর হচ্ছে, কিন্তু শক্তি বাড়ছে বা কমছে না। বোঝা গেল? তাহলে সেই উপপাদ্যের উপর প্রতিষ্ঠা করেছেন। কি বলেছেন তিনি? বলেছেন, কোনো তরলের ধারারেখ প্রবাহ হলে প্রবাহ নালীর যে কোনো ছেদে তরলের প্রতি একক ভরের চাপ শক্তি, স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল সর্বদা ধ্রুবক হয়। অর্থাৎ তিনটে যে বার করলাম আমরা, চাপ শক্তি, স্থিতিশক্তি, গতিশক্তি,
এর যোগফলটা ধ্রুবক হয়। দেখো আমরা এখানে যদি ইলাস্ট্রেট করে দেখি একটু কি দেখতে পাবো, দেখো কি বলছে ইলাস্ট্রেশন। বলছে ধরা যাক কোনো আদর্শ তরল এবি প্রবাহী নালী বরাবর ধাররেখ প্রবাহে প্রবাহমান, অর্থাৎ এই ছবিটা দেখছি, এই ছবিতে একটা নল আছে, সেই নলে এক প্রান্ত হচ্ছে এ, এক প্রান্ত হচ্ছে বি, সেটাকে আমরা প্রবাহী নালী বলছি। সেই প্রবাহী নালী থেকে জল এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে প্রবাহিত হচ্ছে। আর নির্দেশ তল কি বলছি, দেখো নির্দেশ তল বলা হয়, বলছে কোন নির্দেশ তল থেকে, তাহলে নির্দেশ তল কি, অর্থাৎ যার সাপেক্ষে, যে তলের সাপেক্ষে আমি ধরি সেই তলকে বলা হয় নির্দেশ তল। এখানে এই নিচের তলটার সাপেক্ষে ধরা হচ্ছে, তাই এই নিচের তলটা হচ্ছে নির্দেশ তল। এই নির্দেশ তলের H1 এটা উচ্চতা, আর এর উচ্চতা হচ্ছে H2, তাহলে এ মুখের উচ্চতা হচ্ছে H1, বি মুখের উচ্চতা হচ্ছে H2 হতেই হবে। এর উচ্চতা যদি বেশি হয় তবেই তো এ থেকে বি এর দিকে প্রবাহী হবে, অর্থাৎ উচ্চ জায়গা থেকে নিম্ন স্থানে তো জলের বা তরলের প্রবাহ ঘটে, তাই এ হচ্ছে উচ্চ স্থান, বি হচ্ছে নিম্ন স্থান। এবার কি বলছে, তাহলে এ মুখের কেন্দ্রে তরলের চাপ শক্তি দেখো এম P1 বাই রো, রো হচ্ছে তরলের ঘনত্ব, স্থিতিশক্তি হচ্ছে mgH1, যেহেতু হাইট হচ্ছে বা উচ্চতা হচ্ছে H1, আর গতিশক্তি হচ্ছে হাফ mv1 স্কয়ার, অর্থাৎ এখানে হাফ mv1 স্কয়ার হচ্ছে গতিশক্তি। বোঝা গেল? তাহলে এ মুখের মোট শক্তি তিনটে যোগ করে দাও, চাপ শক্তি, স্থিতিশক্তি, গতিশক্তি তিনটে যোগ করা আছে। একইভাবে বি মুখের তিনটে শক্তি এম P2 বাই রো প্লাস mgH2 প্লাস হাফ mv2 স্কয়ার। এবার শক্তি সংরক্ষণ নীতি কি বলছে, কোনো শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না, মোট শক্তি অপরিবর্তিত থাকে, তাই এ মুখের শক্তিও যা হবে বি মুখের শক্তিও তাই হবে, তাই দুটো সমান করে দিয়েছে। এবার দুটো সমান করে প্রত্যেকটা থেকে এম কমন নিয়েছে, এম কমন নিলে এই দিকের এম আর এই দিকের এম কাটাকুটি হয়ে যায়, তাহলে বাকিটা পড়ে থাকে, বাকি পড়ে থাকে কি P1 বাই রো প্লাস gH1 প্লাস হাফ v1 স্কয়ার ইকুয়াল টু P2 বাই রো প্লাস gH2 প্লাস হাফ v2 স্কয়ার। অর্থাৎ কি গাণিতিক রূপ কি বলছে, P বাই রো প্লাস gH প্লাস হাফ v স্কয়ার ইকুয়াল টু ধ্রুবক হয়। এই রাশিটার মান হচ্ছে ধ্রুবক, অর্থাৎ কনস্ট্যান্ট, ঠিক আছে, যার পরিবর্তন ঘটে না। এটাই হচ্ছে বার্নৌলির উপপাদ্যের গাণিতিক রূপ। এই জায়গাটা খুব ভালো করে দেখবে, বার্নৌলির উপপাদ্য খুব ভালো করে দেখবে। এবার বার্নৌলির নীতির উদাহরণ, প্রয়োগ এবং কিছু সাবধানতা কি অবলম্বন করতে হবে। আমাদের কিছুদিন আগে ঝড় হলো, কি ঝড়, আমফান। সেই আমফান ঝড়ে আমরা দেখেছি অনেকে টিনের চাল উড়ে যেতে, টিনের ছাউনি উড়ে যেতে। কেন ঝড়ের সময় টিনের ছাউনি কেন উড়ে যাবে, কারণটা কি, সেখানেও কিন্তু বার্নৌলির নীতি প্রযোজ্য। এরকম বলছে, বার্নৌলির নীতিতে কি বোঝা যাচ্ছে, বলছে বায়ুপ্রবাহের বেগ যদি বেশি হয় তাহলে চাপ কম হবে, আবার বেগ কম হলে চাপ বেশি হবে। অর্থাৎ বায়ুপ্রবাহের বেগ যদি বেশি হয় চাপ কম হবে, বেগ যদি কম হয় চাপ বেশি হবে। তাহলে ঝড়ের সময় টিনের ছাউনির উপর দিয়ে বায়ুপ্রবাহের বেগ অনেক বেশি হয়, তাই ওপরের অংশের চাপ কমে যায়, কিন্তু ছাউনির নিচে তো বায়ুপ্রবাহের বেগ বেশি থাকে না, অনেক কম থাকে, ফলে নিচের অংশের চাপ অনেক বেশি হয়, ফলে ছাউনিটা কি হয়, একটু উপরের দিকে উঠে যায়, এবং সেই উপরের দিকে উঠে যাওয়ার ফলে সেই ছাউনিকে ওই ঝড়ের বেগ ছাউনি উড়িয়ে নিয়ে চলে যায়। বোঝা গেল? এটা হচ্ছে প্রথম উদাহরণ। দ্বিতীয় উদাহরণ কি বলছে, দ্বিতীয় উদাহরণ বলছে উড়োজাহাজ। আমরা প্রত্যেকেই দেখেছি, হয়তো সামনে থেকে অনেকের দেখার সুযোগ হয়নি, আমরা ছবিতে দেখেছি। কি দেখেছি, উড়োজাহাজের যে ডানার সামনের দিকটা থাকে সেটা একটু মোটা থাকে, আর পিছনের দিকটা পাতলা থাকে, আর ওপরের পৃষ্ঠ নিচের পৃষ্ঠের তুলনায় একটু বেশি বাঁকানো থাকে। এই যে এরকম ডানা হওয়ার জন্য ডানার ওপরের দিকে বায়ুপ্রবাহের বেগ বেশি হয়, তাই বায়ুপ্রবাহের বেগ বেশি হলে চাপ কম হয়, কিন্তু নিচের দিকে বায়ুপ্রবাহের বেগ কম হয়, তাহলে চাপ বেশি হয়। সেই চাপের জন্য
সেই ডানার ওপরে একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে, সেই ঊর্ধ্বমুখী বল ক্রিয়ার জন্য উড়োজাহাজটি আকাশে ভেসে থাকতে পারে। আর একটা উদাহরণ কি, এটা প্রত্যেকেরই খুব জানা দরকার, সব সময় কাজে লাগবে আমাদের। আমাদের যখন স্টেশনে কোনো মেল ট্রেন পাস করে, যে ট্রেনটা দাঁড়ায় না, থ্রু ট্রেন, যার বেগ থাকে প্রচুর বেশি, তখন বলে না যাত্রীরা দয়া করে একটু নিরাপদ দূরত্বে সরে যান। কেন বলে কথাটা? কারণ যখন কোনো ট্রেন যায় উচ্চ গতিতে যাওয়ার ফলে সেখানে যে বায়ুর বেগটা থাকে, সেই বায়ুর বেগ অনেক বেশি থাকে, ফলে সেই জায়গার চাপ কমে যায়। কিন্তু একটু দূরে বায়ুর বেগটা কম থাকে, সেই অংশের চাপ বেশি হয়। ফলে কি হয়? ফলে সেখানে যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে, সেই বায়ু তাকে ট্রেনের দিকে ঠেলে দেয়, ফলে সেটায় অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবলতর হয়ে যায়। এটাও বার্নলির একটা নীতি থেকে বোঝা যাচ্ছে, বার্নলির উপপাদ্য থেকে বোঝা যাচ্ছে। বোঝা গেল? এরপরে ভিডিওতে আমরা স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। ওকে, ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবে।